কংগ্রেসকে ভোট দেয়া মানে বিজেপির পক্ষে ভোট দেয়া। গোয়ায় সাংবাদিক বৈঠকে ফের কংগ্রেসকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। The Congress is misleading every Goan. Congress was the single largest party in 2017. They are saying give us one chance. People gave you a chance in 2017. You're a party which had 17 MLAs. 80% of your MLAs defected to BJP. It was whose fault? You failed to keep your flock together. और कांग्रेस जो ये नैरेटिव पुश कर रही है कि तृणमूल इज डिवाइडिंग एंटी बीजेपी वोट। आज देवेंद्र फडणवीस खुद कहा है कि प्रताप सिंह राणे के पास मैं गया हूं और बोला हूं कांग्रेस को मदद मत करो, बीजेपी को करो। ये मैं नहीं कह रहा हूं, ये फडणवीस साहब का स्टेटमेंट है। ये सब समझ ले, हम लोग के लिए समझना जरूरी है कि कांग्रेस को एक वोट देना यानी बीजेपी को एक वोट देना। हाथ में ही कमल बसता है, उसको उखाड़ना है। कांग्रेस के खत्म कराई तृणमूलेर लक्ष्य। आक्रमण अधीर रंजन चौधुरी। সব গায়ে মানে না, আপনি মোড়ল কোথায় গিয়ে কি বলছে, কি জবাব দেওয়ার তো কিছু নেই। গোয়াতে গেছিল কংগ্রেসকে খতম করতে, ঘাতকের ভূমিকা নিয়ে, কসাইয়ের ভূমিকা নিয়ে, বাংলা থেকে লুট করা টাকা নিয়ে কংগ্রেসের নেতা খরিদ করেছে, এমএলএ খরিদ করেছে, তাদেরকে বড় বড় পদ দিয়েছে। আর সকাল থেকে রাত পর্যন্ত দিদির লোকজন গিয়ে কংগ্রেসকে খতম করার স্লোগান দিচ্ছে। আজকে ইউপিতে কেন গেল না তারা? ইউপিতেও তো বিজেপি সরকার আছে, ইউপিতে গেল না কেন? আজকে কেউ মানা করেনি পাঞ্জাবে যেতেই পারে পাঞ্জাবে, কেউ মানা করেনি তাকে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যেতে, কিন্তু তার লক্ষ্য হচ্ছে কংগ্রেসকে খতম করা। তাই আজকে যে বড় বড় ধর্মের কথা বলছে, সেটা তো গোয়া যাওয়ার আগে বলতে পারতো। আজকে গোয়া গিয়ে কংগ্রেসকে খতম করার জন্য ঘাতকের ভূমিকা পালন করে যখন দেখছে ফল হচ্ছে না, ফল বিপরীতে যাচ্ছে, তখন তাদের মনে হয়েছে এবার নিজের ঘাট থেকে দোষটা নামাতে হবে। তাই গায়ে মানে না আপনি মোড়ল গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে বিষাদগার করছে। এতে কংগ্রেসে কিছু যায় আসবে না। গোয়ায় টাকার সুটকেস নিয়ে গেছে তৃণমূল। গোয়ায় নেতা কিনতে টাকা ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় ভোটের পর তৃণমূলের হিন্দু বিরোধী গণতন্ত্র বিরোধী রূপ প্রকাশ্যে। গোয়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। আক্রমণ বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিসের। পাল্টা জবাব তৃণমূলের। तृणमूल कांग्रेस के आने के बाद जिस प्रकार की राजनीति टीएमसी ने की, गोवा ने उस राजनीति को पहले ही नकार दिया। और जिस प्रकार से तृणमूल कांग्रेस ये सूटकेस लेकर आई और सूटकेस के भरोसे पार्टी के एक्सपांशन का उन्होंने प्रयास किया, मानो गोवा एक मार्केट हो और वहां के नेता ये मार्केट में फॉर सेल हो। कांग्रेस के कई नेता, अलग अलग नेताओं को जिस प्रकार से उन्होंने लिया, और वहां की बातें अगर सुनी जाए तो लोग तो कहते खरीदा। तो ठीक है, मैं ये कहना नहीं चाहता हूं, लेकिन बावजूद उसके अब लोगों के मन में तृणमूल कांग्रेस कोई भी कॉन्फिडेंस इंस्पायर नहीं करती, क्योंकि उसका जो स्टैंड रहा है तृणमूल कांग्रेस का, लोग ये समझते हैं कि इनका स्टैंड ये एंटी हिंदू, एंटी नेशनल एंड एंटी डेमोक्रेटिक है। बंगाल के चुनाव के बाद जिस प्रकार का बर्ताव तृणमूल का रहा है, गोवा के लोग ये मानते हैं कि ये पार्टी गोवा के लिए सुटेबल पार्टी नहीं है। সুটকেসের মধ্যে কি আছে সেটা একবার দেবেন্দ্র ফডনবিসকে জিজ্ঞেস করা উচিত, কারণ সুটকেসের রাজনীতি তো বিজেপির থেকে ভালো কেউ করে না। তা আজকের দিনে আমরা যখন সুটকেস নিয়ে এসেছি, আমাদের সুটকেসে হয়তো সরপুরিয়া সর্বজাও থাকতে পারে। আমরা যে বিজেপি যে সুটকেস নিয়ে এসেছি সেটা যে আমরা নিয়ে এসেছি তার তো কোনো কথা নয়। তাই সুটকেসের রাজনীতির যারা প্রধান সৈনিক দেবেন্দ্র ফডনবিস, তিনি এখন অন্যের উপর আঙুল তুলছেন, এটা শুনতেও হাসি লাগে। আচ্ছা, আমরা হিন্দু বিরোধী, তাই বাংলায় যে আমাদের যে 70% হিন্দু ভোট, 70% যে পপুলেশন আমাদের বাংলায় হিন্দু আছে, আর সেই বাংলায় 3 বারের মতো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়, ওদের ইডি, ওদের সিবিআই, ওদের ইলেকশন কমিশন, ওদের সিআরপিএফ সেই রকম পরিস্থিতিতে ভোট করে 217টা আসন মমতা ব্যানার্জি বার করেছেন, আর আমরা হিন্দু বিরোধী? ওরাই একা হিন্দু ধর্মের ঠেকা নিয়েছেন। আমলা নিয়ন্ত্রণ বিতর্কে প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর। এক সপ্তাহে দ্বিতীয়বার মোদীকে চিঠি মমতার। আপত্তি সত্ত্বেও আমলা আইন সংশোধনে অনড় কেন্দ্র। আইনের সংশোধিত খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। আইন সংশোধনের পরিবর্তিত খসড়া
যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চরম পরিপন্থী। নতুন সংশোধনীতে রাজ্যে কর্তব্যরত আমলাকে অনুমতি ছাড়াই তুলে নিতে পারবে কেন্দ্র। আমলা প্রত্যাহারে প্রয়োজন হবে না রাজ্যের অনুমতি নেওয়া হবে না সংশ্লিষ্ট আধিকারিকেরও, যা আমলাদের মানসিকভাবে দুর্বল করে দেবে। আর এই আইন প্রত্যেক আমলার মাথায় খাড়া ঝুলিয়ে রাখার সমান। সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিকেই ধ্বংস করবে কেন্দ্রের পদক্ষেপ। কেন্দ্র রাজ্যের সহযোগিতামূলক কাঠামোকে ধ্বংস হতে দেবেন না। আমলা আইন সংশোধনে অগ্রসর না হতে প্রধানমন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর। এই নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন দেখুন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, কিন্তু কেন্দ্রীয় সরকার এবার বিজেপি তারা যে কোনো মূল্যে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাকে ভেঙে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করতে চাইছে। যেভাবে এই আমলাতান্ত্রিক পরিকাঠামোকে, যেটা একেবারে দৃষ্টিকটুভাবে বিজেপি সরকার তাদের নিয়ন্ত্রণ করতে চাইছেন, আইন সংশোধন করতে চাইছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তার কড়া প্রতিবাদ করেছেন। আমরা বলতে বাধ্য হচ্ছি, মানুষের কাছ থেকে বিজেপি যত দূরে সরে যাচ্ছে, তারা তত অনৈতিকভাবে রাজ্যের এখতিয়ারে নাক গলাবার পিছনের রাস্তাগুলি তৈরি করছে। আমলা নিয়ন্ত্রণ বিতর্ক প্রসঙ্গে কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী দেখুন। আইএস আইপিএস নিয়ে বিতর্ক আজ থেকে নয়, বাংলায় এই বিতর্ক বেশ কিছুদিন ধরে খুব জোরালো হয়েছে। ভারতবর্ষের আজকে যে বিজেপি সরকার তারা সবকিছু যে কেন্দ্রীকরণ করতে চায়, সেন্ট্রালাইজেশন করতে চাইছে, এটা তার বড় একটা প্রমাণ। এখানকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা আমরা দেখলাম। এই আলাপন সিন্ড্রোম আজকে নতুন করে আইএস আইপিএস এর উপরে কেন্দ্রের ক্ষমতাকে আরো বাড়ানোর কারণ বলে আমি মনে করি। ওরা চাইছে আইএস আইপিএস আমাদের কন্ট্রোলে থাকবে। আমলা নিয়ন্ত্রণ বিতর্কে প্রধানমন্ত্রীকে আবারও চিঠি মুখ্যমন্ত্রীর। এক সপ্তাহে দ্বিতীয়বার মোদীকে চিঠি মমতার। আপত্তি সত্ত্বেও আমলা আইন সংশোধনে অনড় কেন্দ্র। আইনে সংশোধিত খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। আইন সংশোধনীর পরিবর্তিত খসড়া যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চরম পরিপন্থী। নতুন সংশোধনীতে রাজ্যে কর্তব্যরত আমলাকে অনুমতি ছাড়াই তুলে নিতে পারবে কেন্দ্র। আমলা প্রত্যাহারে প্রয়োজন হবে না রাজ্যের অনুমতি নেওয়া হবে না সংশ্লিষ্ট আধিকারিকেরও। এই নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন। এতে প্রশাসনের গতি, প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং এই অবস্থা বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে এই ক্যাডারে যারা আছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে সেটা একটা সুবিধা করে দেবে। কারণ গত 10 বছরে রাজ্য সরকারের একগুঁয়েমির কারণে বহু ইচ্ছুক অফিসার যারা কেন্দ্রের ডেপুটেশনে যেতে পারেননি, তাদের সার্বিকভাবে তাদের কেরিয়ারে ক্ষতি হয়েছে। এভাবে যদি আটকে রাখা হয় এই ক্যাডারদের, ভবিষ্যতে তারা সর্বোচ্চ পদে পৌঁছতে পারবেন না। বিভিন্ন ডিপার্টমেন্টের কেন্দ্রীয় সরকারের সেখানে তারা সেক্রেটারি হতে পারবেন না। যারা দীর্ঘদিন ধরে এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছেন, মুখ্যমন্ত্রীর কাছে আর্জি করেছেন, রাজ্য সরকার জোর করে সেটা আটকে রেখেছে। এই অবস্থা, যে অবস্থা তৈরি করেছে রাজ্য সরকার, সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী। সেটা এদের রুলবুক বা এদের সার্ভিস গাইডলাইনের ক্ষেত্রে শুধু পরিপন্থী নয়, এটা অনভিপ্রেত অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থার অবসান চাই এবং কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত ভারতের প্রশাসনকে এবং রাজ্যের প্রশাসনকে দৃঢ় করবে, স্বচ্ছ করবে, গতিশীল করবে। এবার আপনাদের জানিয়ে রাখি যে বিষয়টা আপনারা শুনছিলেন যে আমলা নিয়ন্ত্রণ বিতর্ক নিয়ে ইতিমধ্যে বিজেপির বক্তব্য আপনাদের শোনালাম। বিজেপির নতুন জেলা সভাপতিকে নিয়ে এবার ক্ষোভ পুরুলিয়াতেও। সূত্রের খবর, ভূমিপুত্র নয় এমন কাউকে কেন বিজেপির জেলা সভাপতি করা হয়েছে প্রশ্ন তুললেন বিজেপির 5 বিধায়ক। দলীয় নেতৃত্বকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তারা। চিঠি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও। খবর সূত্রে সম্প্রতি বিজেপির পুরুলিয়া সাংগঠনিক জেলা সভাপতি করা হয় বিবেক রাঙ্গাকে। এই নিয়ে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়। জয়পুরের বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর প্রতিক্রিয়া, অভ্যন্তরীণ সমস্যা গণতান্ত্রিক উপায়ে দলের মধ্যেই সমাধান করা হবে। ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল দল। এটা হচ্ছে আমাদের পার্টির
আভ্যন্তরীণ সমস্যা যদি কোনো পার্টির মধ্যে থাকে তাহলে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই সমস্যার সমাধান হবে। সংগঠনের কাজ আমি দীর্ঘদিন থেকে করছি, আর পার্টি যখন যা দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব ভালো করে পালন করার ফলেই আজকে পার্টি আমাকে এই দায়িত্বও দিয়েছে। আর বিধায়কগণ যারা যারা আছেন ওনারা সবাই আমার অভিভাবক। নরহরিদা আমার অভিভাবকের মতো ওনাকে দেখি, রাজনীতি ওনার কাছ থেকে আমি শিখছি। এই সংগঠনের লোকের সভাপতি করে দিয়ে টিএমসির একটু অসুবিধা হয়েছে, যেহেতু পুরুলিয়া জেলায় কোনো সমস্যা নাই, সংগঠনে কোনোদিন সমস্যা দেখা যায়নি। আমার সভাপতি ঘোষণা হওয়ার পর কোনো বেসুরা সুর এখানে গাওয়া হয়নি, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের এখানে আঁচ পায়নি। তাই তৃণমূল যে আছে এটাকে হজম করতে পারছে না, আর ওরাই মিডিয়াতে কোনো রকমের কথা চালাচ্ছে। দেখুন, আমার সামনে তো কোনো ক্ষোভ আসেনি, ঠিক আছে? কোনো বিধায়ক যদি ক্ষোভ প্রকাশ করে থাকে তো সব থেকে আগে আমাকে বলবেন। আর এই প্রসঙ্গে কি বলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন। কোনো বিষয় নিয়ে তারা চিঠি করেছেন, পার্টির একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে সেগুলো চিন্তা ভাবনা হবে। বিজেপিতে একটা সাংগঠনিক দল, সেই অনুসারে নির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে সমস্ত কিছু হবে। বিজেপির অন্দরের এই কোন্দল নিয়ে কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। ভোটের আগে থেকে বিজেপিতে দখলদারির লড়াই চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি। তো সেটা ভোটের আগে থেকে যা শুরু হয়েছে, গোহারা হারার পরেও এখনো সেই কাজটি চলছে। বিজেপি একটি আলাদা দল, গোষ্ঠীবাজিতে দীর্ণ, কোনোভাবে কোনো নীতি নেই, আড়াআড়িভাবে ভাগ হয়ে রয়েছে। তারা ক্ষমতার লড়াই, পদের লড়াইতে আছে। আমরা দূর থেকে যেটুকু বুঝতে পারছি, বিজেপিতে কিছু তৎকাল বিজেপি, সুবিধাবাদী বিজেপি, ধান্দাবাজি বিজেপি, তারা বিভিন্ন স্বার্থে ওই পার্টিতে গিয়ে সেই পার্টিটা দখল করার চেষ্টা করছেন। নিজেকে দলের ঊর্ধ্বে ভাবলে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে, মানুষের ঊর্ধ্বে কেউ নেই। হলদিয়া এক্সাইড কাণ্ডে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগুলো কঠোরভাবে দমন করা উচিত এবং আমি মনে করি যে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। যদি কেউ নিজেকে ভাবে এবং দলের ঊর্ধ্বে উঠে নিজের স্বার্থ চরিতার্থ করতে দলকে কালিমালিপ্ত করে, কঠোর ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা উচিত। সে যত বড়ই নেতা হোক, ছোট বড় মাঝারি এসব দেখে লাভ নেই, মানুষের ঊর্ধ্বে কিচ্ছু নেই। নিউ টাউনের হরিণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ধীরে ধীরে হরিণের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ওয়াটার বার্ড থেকে শুরু করে কুমির, জেব্রা, বাঘ, ভাল্লুক আনা হবে বলে জানা গিয়েছে। বটগাছের ছায়ায় যেন দাঁড়িয়ে রয়েছে দুই হরিণ শিশু। এটাই নিউ টাউনে হরিণালয়ে ঢোকার মূল গেট, অদূরেই ইকো পার্ক। কিন্তু উৎসবের দিনগুলোতে ইকো পার্কে যে ভিড় উপচে পড়ে, জনপ্রিয়তার অভাবে দর্শকের আনাগোনা এখানে ততটা হয় না। 2016 সালে হিটকোর জমিতে তৈরি এই হরিণালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই হরিণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিল সরকার। তৈরি হচ্ছে নতুন মিনিজু। এই মিনিজু তৈরি হচ্ছে নিউ টাউনে। নিউ টাউনে হরিণালয় এই মুহূর্তে 40 থেকে 45টি হরিণ রয়েছে, সে সংখ্যা আরও বাড়বে। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজের কাজ শুরু হয়ে গেছে। প্ল্যান মাফিক সব চললে কিছুদিন পরে নিউ টাউনের এই ফাঁকা রাস্তা মুখরিত হবে পেলিকান, ওপেন বিল স্টর্কের মতো ওয়াটার বার্ডের কলকাকলিতে। মানে বাচ্চাদের একটা দর্শব্য স্থান, টিকিট কেটে সেখানে ঢুকে দেখবে, এবং সেখানে আমরা একটা ইয়েও করবো, অ্যাকোরিয়ামও করবো। এগুলো থেকে আমাদের আর্নিং হবে, গভর্নমেন্ট একটা আর্নিং টাকা আমরা পাবো, ফরেস্ট ডিপার্টমেন্ট। করোনার জন্য আমরা একটু ডিলে করছি, আদারওয়াইজ এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা উদ্বোধন করে নেব, সেটাই প্ল্যানিং ছিল। মার্চের মধ্যে একটা ফেজ আমরা খুলে দেব। ফেজ 2 মানে ফেজ 1টা হয়ে যাচ্ছে, ফেজ 1 ফেজ 2 দিয়ে আমরা একটা ইনগ্রেশন করে নেব। আর কার্নিভোর সেকশনটা নেক্সট ইয়ারের মধ্যে আমরা নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে করে নেব। শুধু পাখি বা হরিণই নয়, ধীরে ধীরে কুমিরের আস্তানাও গড়ে উঠবে এই হরিণালয়। আলিপুর চিড়িয়াখানা থেকে আসবে জেব্রা, জিরাফ, জলহস্তি। জানা গিয়েছে পরে আসবে বাঘ, ভালুকও। সব মিলিয়ে আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি এই হরিণালয়ও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠবে বলেই আশা কর্তৃপক্ষের। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।